তোমাদের দায়িত্ব আমি নিছি, তোমরা যা করবো সব আমরা করব। কিন্তু বিগত মালিকের সাথে সংযোজনা করছে যে তোমরা 100% টাকার ভিতর 10% টাকা পাবা। যেখানে আমি পাওয়ার কথা 1 লক্ষ টাকা, সেখানে আমি পাবো মাত্র 10,000 টাকা। কে করছে? এটা করছে বিগত। তখন শ্রমিকরা বলতেছে, ভাই এতদিন আমি যুদ্ধ করলাম, এত কিছু করলাম মাত্র 10,000 টাকার জন্য। উনি উঠি বললো, যদি তোমরা টাকা নাও আমরা কথা বলবো, আর যদি না নাও আমরা কোনো কথা বলবো না, আমি তোমাদের দায়িত্ব নিতে পারবো না। তাহলে এতদিন আমি যে 4-5 মাস যে যুদ্ধ করলাম, আপনার সাথে কথা বললাম এই মাত্র 10,000 টাকার জন্য। আমি 5 বছর যদি চাকরি করতাম তাহলে আমার হিসেবে 50,000 টাকা আসতো, 10,000 টাকা ধরলে 50,000 টাকা আসতো না? তাইলে এখন এই শ্রমিকগুলো কি করবে? এই শ্রমিকগুলো আমাদের কাছে আসছে যে ভাই এখন আমরা কি করতে পারি। আশা করি এদেরকে যদি আমরা আগামী রবিবার পার্মানেন্ট গার্মেন্টের সামনে আমরা একটা ধর্মঘট ডাকছি, ওদের একটা ব্যানার থাকবে, সেই ব্যানারে আমরা ওদেরকে নিয়ে রাস্তায় থাকবো সেই ফ্যাক্টরির সমস্যার সমাধান করার জন্য। আশা করি আমাদের এই সমস্যার কাছে আমাদের যে ছাত্র ভাইয়েরা আছেন, যদি আমাদেরকে যদি এটি হেল্প করেন, আমরা আশা করি আমরা এই সমস্যাটার সমাধান করতে পারবো। এবং আমরা আরেকটা গার্মেন্টস রয়েছে একই সাথে, ইত্যাদি জেন্টস লিমিটেড, সেটাতে আগামী মাসের 26 তারিখ পর্যন্ত মালিক কোনো টাকা দেয় নাই। মানে ওদের যে স্যালারিটা পাওয়ার কথা, সেই স্যালারিটা 26 তারিখ এসে বলতেছে মালিক 30 তারিখে দিব। উনি কয়েকদিন করেছে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট করো, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট করার পরে আমরা তোমাদেরকে স্যালারি দিব। কিন্তু 26 তারিখ ব্যাংক অ্যাকাউন্ট করা শেষ, তারপর মালিক স্যালারি দিচ্ছে না, বলতেছে আমরা 30 তারিখে স্যালারি দিব। তখন ওরা আন্দোলনের নামে, এখানে আমাদের কয়েকজন ছাত্র ভাই ওখানে গিয়ে হস্তক্ষেপ করেন। হস্তক্ষেপ করার পরে মালিকের বিরুদ্ধে কথা বলেন, মালিককে রাস্তায় নামায় এবং মালিক সাথে সাথে ওখানে টাকা দিতে বাধ্য হয় এবং সেদিন রাত্রে টাকা দেয়। তাইলে আমি ওদেরকে, আমার শ্রমিক ভাই বোনেরা সবসময় আমরা বিপদে পড়ি, আমাদের কারোর আমরা হেল্প পাই না, আমরা না পাই কারোর হেল্প, না পাই সংগঠনের হেল্প, না পাই কোনো একজন সাধারণ মানুষের হেল্প। আমাদের রাস্তায় থাকতে হয়, পুলিশ গিয়ে আমাদেরকে বাধ্য করে রাস্তা থেকে তুলিয়ে দেয়। আমরা তো সবসময় নিজের যে পাওনা দিই, যে বেতন, সেই বেতনটার জন্য কি আমরা আন্দোলন করতে পারবো না? সেই ক্ষমতা কি আমাদের নাই? আমরা যে একটা ছুটির টাকা পাই সেটার জন্য আমরা কথা বলতে পারবো না? আমরা যে বছরে যে একটা বোনাস, যে বোনাসটা মালিক কি আমাকে ভিক্ষা দিচ্ছে? আপনার ফ্যাক্টরিতে আমি প্রতি একটা বছর শ্রম দিছি, সেই শ্রমের বিনিময়ে আপনি কিছু বোনাস আমাকে প্রদান করবেন, কিন্তু সেটা মালিক দেয় না, মাত্র 3,000 টাকা আমাদেরকে ভিক্ষা হাতে ধরাই দেয়। আমাদের এই সমস্যাগুলো শ্রমের সমস্যা। কারণ শ্রমিক যদি বলতো যে তুমি যদি ফ্যাক্টরি চালাও প্রতি বছর শ্রমিকদের এগুলো তোমার দিতে হবে, আমরা মনে করি শ্রমিকটা সচেতন করা উচিত। আমাদের আরেকটা সমস্যা আছে, যে গেজেট পাস করছে সরকার, আমাদের 4-5টা গেজেট আছে। প্রথম গেজেট হচ্ছে 12,500 টাকা, দ্বিতীয় গেজেট হচ্ছে 13,500 টাকা, তৃতীয় গেজেট 14,075 টাকা, 14,375 টাকা, চতুর্থ গেজেট হচ্ছে 15,025 টাকা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু গার্মেন্টস সেখানে যে অফারটা, যেটা দ্বিতীয় গ্রেডের অফারটা, তাকে দিচ্ছে 12,500। তাইলে যে কিছু বড় বড় গার্মেন্টস রয়েছে, যেরকম কেডিএস একটি গার্মেন্টস রয়েছে, কেডিএস এর বেশি সুনাম বাংলাদেশে আছে, কেডিএস এর অনেক সুনাম, কিন্তু এই কেডিএস এর যে শ্রমিকরা কাজ করে, আমার মনে হয় তাদেরকে যদি 30,000 টাকা স্যালারি যদি কেডিএস এর মালিক দেয়, লস হবে না। কারণ তারা যে পরিশ্রম করে, তাদের যে কাজের স্পিড, ওই ফ্যাক্টরিতে আমির মতো রুবেল 1 মাস চাকরি করে টিকতে পারেনি। কারণ ওদের যে প্রোডাকশন, একটা শ্রমিক 100 পিস প্রোডাকশন দেয় 1 ঘন্টায়, কিন্তু আরেকটা পাশের শ্রমিক দিচ্ছে 70 পিস। কারণ দেখেন ওই শ্রমিকটা কতটুকু বাড়া দিচ্ছে, কিন্তু তার স্যালারি কত? 14,375 টাকা। আবার তার সাথে যে 70 পিস প্রোডাকশন দিচ্ছে তার বেতন 15,025 টাকা। তাইলে এই সমস্যাগুলো কাদের? এগুলো হচ্ছে শ্রমাইনের সমস্যা। কারণ শ্রমাইন এমন একটা সিস্টেম করে দেওয়া হয়েছে, মালিকদের সুবিধাই বেশি, আমাদের কোনো সুবিধাই আমি দেখি না। যদি কোনো একটা ভুল করি আমাকে চিঠি দেওয়ার মতো ক্ষমতা মালিকের আছে, আমি কিছু দেওয়ার মতো ক্ষমতা নাই। উনি শ্রমাইনে ডাকলে উনি আমাকে সময় নিবে, কিন্তু আমি বেচারা শুধু অভাবেই থাকবো। আরে ভাই, আমি তো অভাবে থেকে আপনার এখানে গোলামি করতে গেছি, আমার তো টাকা নাই বিধে আমি গোলামি করতেছি। আমার বাপের যদি সম্পত্তি থাকতো আমি কি ওখানে চাকরি করতে যাইতাম? আপনার কাছে গেছি কেন? আমি শ্রম দিব, আপনি আমাকে পারিশ্রমিক দিবেন, কিন্তু তার বিনিময়ে আপনি আমাকে দিচ্ছেন কি? গুলি, মার, পিট। আমরা যদি একটা কথা বলতে যাই, আমি যেটা বলতে চাই যে 18 দফা ঢাকাতে আন্দোলন করা হয়েছে, এটা কি চট্টগ্রামের শ্রমিক এখনো পাইছে? চট্টগ্রামের কোনো শ্রমিক এখনো বলতে পারবে না যে আমি এখনো পাইছি। চট্টগ্রামের কোনো ফ্যাক্টরি এখনো বলতে পারবে না যে আমার শ্রমিকদের জন্য আমি নোটিশটা দিছি।
যে ঢাকাতে ওরা করছে দিছি। আমার মনে হচ্ছে যদি আমরা চট্টগ্রামে যতক্ষণ পর্যন্ত আন্দোলন না করব, এতক্ষণ পর্যন্ত এই 18 দফা দাবি আমরা সুফল পাবো না। ঢাকাতে যে সমস্যা ছিল 18 দফা দাবি, কিন্তু এখন পর্যন্ত চট্টগ্রামে একটা ফ্যাক্টরি তো আমার যেটা জানা মতে, আমি যেহেতু শ্রমিক হিসেবে কাজ করি গার্মেন্টসে, এখন একটা গার্মেন্টসও নামে নাই। ক্লিপটন রয়েছে চট্টগ্রামে, এশিয়ান গার্মেন্টস, এই দুইটা গার্মেন্টসে রয়েছে ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়নের যে নেতারা রয়েছে, এই নেতাগুলা মালিক যেভাবে বলে সেটাই ওরা করে। মালিক বলে যদি আজকে এই শ্রমিককে আমি ছাঁটাই করে দেবো, ঠিক আছে স্যার ছাঁটাই করে দেবো। মালিক এমন একটা অবস্থায় রয়েছে। এশিয়ান একটা গার্মেন্টস রয়েছে ক্লিপটন, যেটা হচ্ছে যে 22 এরিয়াতে অবস্থিত, রাস্তার পাশে একসাথে 3টা ফ্যাক্টরি আছে। ক্লিপটন টেক্সটাইল রয়েছে, ক্লিপটন রয়েছে, ক্লিপটন অ্যাপারেল রয়েছে। একই ফ্যাক্টরিতে 3টা সংগঠনের 3টা ট্রেড ইউনিয়ন, 3টা সংগঠনের 3টা ট্রেড ইউনিয়ন। যখন একটা ট্রেড ইউনিয়ন একজনের সাথে কথা বলতে যায়, আরেকটা ট্রেড ইউনিয়ন আসি বাধা দেয়, তুমি এটা করিও না, তুমি ওটা করিও না, ওটা করিও না। তাইলে আমাদের এই ট্রেড ইউনিয়ন থাকার দরকারটাই কি? আমি মনে করি এই ফেডারেশনগুলো আমাদের দেশে না থাকাই উচিত। কেন উচিত? এই ফেডারেশনগুলো আমাদের ক্ষতি করতেছে, আমাদের লাভ করতেছে না। তাদের নিজের সবকিছু তারা বুঝে নিচ্ছে, ইন্ডিয়াতে বাড়ি করতেছে। যেই চন্দন কুমার দের কথা আমি বলতেছি, তিনি ইন্ডিয়াতে বাড়ি করছে, তিনি ইন্ডিয়াতে সবকিছু, মাসের 6 মাসে থাকে ইন্ডিয়া, 6 মাস থাকে বাংলাদেশে। কারণ উনি আমাকে যে ভোগান ভোগাইছে, ওনার ফেডারেশনের সাথে যুক্ত হয়ে আমি যে কষ্টটা পাইছি কাউকে আমি বুঝাইতে পারবো না। যতক্ষণ পর্যন্ত ওনার কথা মতো আমি কাজ করছি ততক্ষণ পর্যন্ত রুবেল ভালো। যখন ওনার ফেডারেশনের বাইরে আমি গিয়ে একটা কাজ করতে গেছি, তখন আমি খারাপ হয়ে গেছি। কেন? ওনার কাছে আমি একটি ভালো শ্রমিকদের জন্য গেছি। আমি 700 জন শ্রমিক নিয়ে একটা ট্রেড ইউনিয়ন তৈরি করছি, নিজের মায়া ত্যাগ করছি। একটা ফ্যাক্টরিতে এলাকার জুট ব্যবসায়ী এসে আমাকে যখন গলায় ছুরি ধরে, তাহলে এবার বুঝেন আমি কত কষ্টে থাকতে পারি। আমি কাজের অবস্থা আমাকে নিয়ে গেছে একটা স্টোরে, যা বলছে তুই এখানে শ্রমিকদেরকে নিয়ে কি করতেছস? আমি বলতেছি কই ভাই, আমি তো কিছু করতেছি না, আমি মালিকের বিরুদ্ধে, মালিকের ফ্যাক্টরিতে একটা ট্রেড ইউনিয়ন করতে চাই, যেটা আমরা কথা বলার মতো একটা জায়গা করার জন্য চেষ্টা করতেছি। ও বলতেছে তুই এটা করতে পারবি না। আমি কই ভাই আপনি কেন মারছেন আমি তো জানি না, আমি তো সেটা কই তুই এটা করতে পারবি না, বলে তোর আমি গাইড করে দেবো। আমি কই কি করবেন? কই এই ছুরি দিয়ে আমার ছুরি এখানে ধরছিল, গলা ধরছিল। ভাগ্য বলে একজন সুপারভাইজার আসছিল, আসার পরে ও বলছে ভাই আচ্ছা ঠিক আছে, রুবেলকে আপনি মাফ করে দেন, ও আর এগুলো করবে না। যাই হোক, ট্রেড ইউনিয়নটা অনেক কষ্ট করছি। করার পরে যখন আমাদের কথা বলার মতো একটা জায়গা হয়েছে, যখন আমি মালিককে বললাম আমার বোনাস দিতে হবে, আপনার আমার বোনাসটা আপনার দিতে হবে বেসিকে, মানে একটা বেসিক দিতে হবে। আমাদের যেটা বোনাস হচ্ছে বেসিক, আমাদের ফুল বেতনের একটা বেসিক যে বোনাসটা দেয় সেটা আমি দাবি করছি। মালিক বলতেছে আমি এটা দিতে পারবো না, আমি তোমাদেরকে বেসিক দিব মাত্র 40%, যেটা হচ্ছে যে যেখানে আমি পাবো 5000 সেখানে পাবো আপনি 1500 টাকা, তাহলে আমার আর 3500 টাকা নাই। আমরা দাবি করছি এত টাকা। আমি যখন আমার ফেডারেশনকে এই কথাটা বলতে গেলাম, আমার ফেডারেশন আমাকে বললো আমি তোমার মালিকের সাথে কথা বলতেছি, তোমরা কোনো কিছু করিও না। আরে ভাই আপনি তো ফেডারেশন, আপনাকে আমাকে লিড দিবেন, আপনারা মালিককে লিড দিচ্ছেন কেন? আপনার আমার মালিককে লিড দিব আমি? আপনি আমাকে বলবেন তুমি এটা করো ওটা করো, তাহলে আপনি যদি মালিকের সাথে কথা বলেন তাহলে আমাকে এখানে রাখার দরকারটাই কি? তবে দেখা গেছে ট্রেড ইউনিয়ন আমাকে শো করছে, উনি ওখান দিয়ে ওনার নিজের আদায়টা নিজে স্বীকার করতেছে, নিজে নিচ্ছে, টাকা নিচ্ছে, সবকিছু নিচ্ছে, এদিক দিয়ে বলতেছে তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো। এটা হচ্ছে আমাদের ট্রেড ইউনিয়নের নেতাদের অবস্থা। এই 3টা ফেডারেশন, এই যে ফেডারেশনগুলো রয়েছে, এই ফেডারেশনগুলো আমি চাই তাদেরকে বিলুপ্ত ঘোষণা করব। আরেকটা কথা হচ্ছে যে বিজিএম এর যে নেতারা রয়েছেন, আমরা দেখি বিজিএম এর সব নেতারাই সবসময় গণমাধ্যমের সামনে এসে কথা বলে। আজ পর্যন্ত আমি কোনো গণমাধ্যমের সামনে একটা শ্রমিক এসে তাদের সাথে কথা বলতে দেখি নাই। কেন ভাই? আমাদের কি অধিকার নাই? আপনারা সামনে কথা বলতে পারবো না? বিজিএম এর বড় বড় সভাপতিরা সবসময় ওদের সমস্যাটাই বলে, শ্রমিকদের কি সমস্যা সেটা তো ওনারা একবারও বলেন না। আমি মনে করি যদি গণমাধ্যমের সামনে শ্রমিক এবং নেতা যারা ট্রেড ইউনিয়নের যারা সংগঠন করে, সেই নেতা এবং বিজিএম এর নেতারা সহ যদি একসাথে আমরা যদি সংলাপ করতে পারি, আমাদের এই সমস্যাগুলো সমাধান করা যাবে। আরেকটা কথা হচ্ছে মজুরি বোর্ড, যে মজুরি বোর্ডটা গঠন করা হয়েছে, এই মজুরি বোর্ডটা কাদের কথায় গঠন করা হয়েছে? কাদের কথায়? মজুরি বোর্ডে থাকার কথা 2জন শ্রমিক প্রতিনিধি, 2জন সরকার প্রতিনিধি, 2জন বিজিএম এর প্রতিনিধি, মালিক পক্ষের প্রতিনিধি। আমরা দেখি ওখানে যে শ্রমিক পক্ষের প্রতিনিধি থেকে থাকে ওটা সরকাররা নির্বাচন করে, মালিকরা ঠিক করে যে এই শ্রমিক প্রতিনিধিরা এখানে থাকবে। তারা আমার আপনার প্রতিনিধি গেল কোথায়? আমাদের কোনো প্রতিনিধি ওখানে যায় না, ওখানে থাকে মালিকদের প্রতিনিধি, শ্রমিকদের কোনো প্রতিনিধি ওখানে
থাকে না। আমি মনে করি শ্রম আইন সংস্কার করে এই জায়গাটাকে প্রতিটা প্রার্থী থেকে নির্বাচনের মাধ্যমে দুইজন প্রতিনিধি আমরা তৈরি করব, এর আগে আমরা মুদ্রা বিনিময় কথা বলবো। আমাদের কোনো নেতা আমরা মানবো না, কারণ তারা ওনাদের কথা বলবে, মালিকদের কথা বলবে, আমাদের কথা কোনোদিনও কেউ বলে না। আরেকটা কথা না বললে নয়, যদি এখানে কৃষক, শ্রমিক এবং ছাত্ররা যদি একই মত, একই প্লেট, একই সবকিছু যদি আমরা একভাবে থাকতে পারি, তাহলে দেশে আমরাও একটা সময় রাজ করতে পারবো। আমরা যারা যারা ছোট একটা ফ্যাক্টরি করে কোটি কোটি টাকা মালিক হয়, তারা আমাদের কথা কোনোদিনও বলবে না। আমরা দেখে থাকি বড় বড় নেতা হয় যে ওই যে টিপু মুন্সি, যিনি বাংলাদেশের 20-30টা গার্মেন্টসের মালিক। আমাদের নেতা হয় সালাম মুর্শিদি, তিনি হচ্ছে যে বাংলাদেশের 5-6টা গার্মেন্টসের মালিক। আমাদের এখানে বড় বড় নেতা যারা হয় সব হচ্ছে যে গার্মেন্টসের মালিক, কিন্তু আমরা কোনোদিনও কিছুই হইতে পারি নাই। কারণ আমরা একটা দাবি তুলি, তখন ওরা পার্লামেন্টে বলে ওরা এগুলো ন্যায্য দাবি না, ওটা ভুল দাবি, আপনি আমাদেরকে ঢুকে, তাহলে আমরা কোনো কথাই বলার কোনো মূল্যই থাকে না। আমরা মনে করি যে এইসব গার্মেন্টস মালিককে পার্লামেন্টে না যাওয়া উচিত, কারণ এরা যখন পার্লামেন্টে যায় তখন আমাদের বিরুদ্ধে কথা বলে। এরা কেন পার্লামেন্টে যাবে? যদি শ্রমিক পার্লামেন্টে যেতে না পারে, তাহলে গার্মেন্টস মালিকরা পার্লামেন্টে কেন যাবে? তারাও যেতে পারবে না। পার্লামেন্টে যাবে যারা পরিশ্রম করে, যারা দলের জন্য কষ্ট করে, তারা পার্লামেন্টে যাবে। এরা তুলা খায়, গুলাবাসী উঠে পার্লামেন্টে উঠে যায়। তারা টাকা মালিক হয়েছে, টাকা ছাড়ছে, তারা পার্লামেন্ট করতেছে। আমরা মনে করি আমাদের শ্রমিকরা নির্বাচন করবে, শ্রমিকদের বান্ধবতে একটা নির্বাচনের মাধ্যমে আমাদের একজন শ্রমিক প্রতিনিধি পার্লামেন্টে যাবে, যারা আমাদের কথা বলতে পারবে। আমাদের কথা মতো কোনো মানুষ নাই। আমরা চাই আগামী নির্বাচনে আমাদের যদি ছাত্রছাত্রী ভাইয়েরা এক থাকেন, আমাদের শ্রমিকরা আমরা সবাই মিলে একটা দল তৈরি করে এই দলকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই। আমরা চাই আমরা একটা দল গঠন করবো, যেখানে বিএনপি আওয়ামী লীগ থাকবে না, যেখানে বিএনপি যে আওয়ামী লীগ যেরকম লুটপাট করছে, বিএনপি একটা সময় সে লুটপাট করবে। আমরা এসব পেশিবাদ কোন সরকারকে আমরা চাই না। আমরা নতুন কিছু চাই, শ্রমিক প্রতিনিধি চাই, ছাত্র প্রতিনিধি চাই, কৃষক প্রতিনিধি চাই। আমরা সবাই মিলে দেশে কাজ করবো। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।